খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসায় কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি। রোগ মুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ ছিলেন। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। In February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. I'm proud to notice the progress of the armed forces. গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 14 ডিসেম্বর হবে আসামি পক্ষের। রংপুরে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। 5 দফা দাবি বাস্তবায়নের আহ্বান নেতাদের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা শঙ্কামুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এভার কেয়ার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা গুরুতর হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে। দোয়া করতেছি, জায়গা জায়গা মসজিদে পড়তেছি দোয়া, নিজের বাড়িতে পড়তেছি দোয়া। তো ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেখ। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো না। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে SSF। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। যাব তার কাছে। শাফিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আপনি পেয়েছেন? সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তিনি এখনও ঝুঁকি মুক্ত নন। তিনি এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে চিকিৎসাধীন রয়েছেন মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানের মধ্যে। শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে জানেন যে এর আগে চীন থেকে একটি চিকিৎসক দল, দুদিন আগে তারা 5 সদস্যের চিকিৎসক দল এসেছিল, এবং আজকে জানেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন 4 মাস। এরপরে তিনি সেখান থেকে মে মাসে ফিরে আসেন। তো সেখানে তার চিকিৎসা কার্যক্রমে যিনি ছিলেন, সেই দলটির নেতৃত্ব যিনি দিয়েছিলেন সে যুক্তরাজ্য থেকে, আজকে রিচার্ড বিএল তিনি এসেছেন এবং তিনি এই মেডিকেল বোর্ডের সাথে আজকে সমন্বয় করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং এখান থেকে আসলে পরবর্তী পদক্ষেপগুলো কেমন হবে বা চিকিৎসা ব্যবস্থাপনা কী ধরনের হতে পারে সেটি আসলে নির্ধারণ করার কথা রয়েছে। তো এই নিবিড় পর্যবেক্ষণের ভেতরে থেকেও বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অর্থাৎ ভেন্টিলেশনে যেখানে তাকে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার যেই ব্যবস্থাটি করা হয়েছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এমনটাই কিন্তু সবশেষ
চিকিৎসকদের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে নতুন করে তার শারীরিক অবস্থার কোনো ধরনের উন্নতি বা অবনতির কথা এখনও জানানো হয়নি, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে সেটি বলা চলে। এভারকেয়ার হাসপাতালে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদায় স্পেশাল সিকিউরিটি দিয়েছে। সেখান থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের প্রবেশ কিন্তু একেবারেই নিয়ন্ত্রিত, সেটি করা যাচ্ছে না। বাইরের অংশে আমরা দেখছি যে অনেকে অপেক্ষা করে আছেন যদি পরবর্তীতে তার স্বাস্থ্যের কোনো আপডেট পাওয়া যায় সেটি জানার জন্য, এবং আমরাও নিশ্চয়ই সেটি জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে শাওন। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা অব্যাহত রয়েছে। দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। রাজধানীতে এক আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। আলাদা অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন বলেই তার সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং দেশের স্বার্থে আপোষহীনতার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায়ও আদালতে হাজিরা দিয়েছেন, জেল খেটেছেন। শুধু প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগের আক্রোশের শিকার হন বলেও জানান তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদিকে সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো দেশ। আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। রিজভী বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, সে কারণেই দলমত নির্বিশেষে সবাই তার সুস্থতায় দোয়া করছেন। দেশবাসীর প্রার্থনায় আল্লাহ খালেদা জিয়াকে আবারও সুস্থতা দান করবেন প্রত্যাশা রিজভী আহমেদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens.
বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্ব দেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. Overall, I would say it's been a great experience of learning, meeting new people, friendships, camaraderie, and preparing us for higher leadership in the future. I love about the Bangladeshi community added to the experience by their simplicity, hospitality, and being friendly to all of us. ভালো একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য, কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক, বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয়। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল, তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, সমভাবে সমর্থন করি না, হয়তো 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপর একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা তাই, এই বিষয়টাও তাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয়, ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আর এবারে যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে, আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই হাঁটছি, সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ, কমিশন সবাই। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসির সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ। বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে। ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। ফের নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চান পান্না। গত 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুম ও নির্যাতনের মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইনজীবী জেডাই খান পান্না। সেদিন তাকে তাৎক্ষণিক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। শেখ হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিডিয়া বুলিংয়ের শিকার হন পান্না। এরপর 4 দিনের মাথায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের বার্তা দেন ফেসবুকে। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি।
তবে বুধবার জেডাই খান পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। তাৎক্ষণিক তলব করেন তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী। আদালত বলেন মামলার অভিযুক্তরা কোর্টে হাজির হবে না, আবার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হবে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিন র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সেই বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামি পক্ষের শুনানির জন্য 14 ডিসেম্বর ধার্য করেন আদালত। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো, এরপরে আর কখনোই সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সাবজেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দেন আদালত। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত সহ সমমনা 8 দল। দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়। অংশ নেন 8 দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিচার না করে একটি দল ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে, কিন্তু চাঁদাবাজির কারণে ওই দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। রেজাউল করিম বলেন, কোনো মহল ভোটে কারচুপির চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, 8 দলের এই সমাবেশে নেতারা কি বললেন? আমি শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, শাওন, 8 দলের আজকের যে সমাবেশে যিনি প্রধান অতিথি ছিলেন তিনি বিএনপিকে লক্ষ্য করে বলেছেন যে সংস্কার এবং বিচার কার্যক্রম ছাড়াই একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়েছে, এই ধরনের অভিযোগ তিনি করেছেন। এছাড়া এখানে যে 8 দলের যারা বক্তব্য দিয়েছেন সবাই বিএনপির সমালোচনা করেছেন এবং তারা তাদেরকে চাঁদাবাজ সহ অন্যান্য ভাবে বলেছেন এবং তারা যদি বলবার চেষ্টা করছেন যে তাদের ভাষায় যে যেহেতু একটি দল চাঁদাবাজি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, কারণে তারা আগামী নির্বাচনে 8 দলকে তারা নিবে এবং তাদের পক্ষে তাদের ব্যালট বাক্সে ভোট দেবে এবং তারা ইসলাম কায়েম করার পক্ষে ভোট দেবে। এবং একই সাথে একটি কথা এখানে উঠে এসেছে যে যদি এই আগামী নির্বাচনকে ঘিরে কোনোভাবে যে নির্বাচন আসন কেন্দ্রগুলো থাকবে সেখানে যদি কোনো ডাকাতি করার চেষ্টা করা হয় অথবা সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের কারসাজি করার চেষ্টা করা হয়, সেটিও 8 দলের যারা লোকজন আছেন তারা সেটা প্রতিহত করবেন, এই ধরনের কথা কিন্তু তারা বলছেন। এবং আমরা আপনাকে যে তথ্য দেই যে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ এই কালেক্টরেট যে ঈদগাহ মাঠ আছে সেই ঈদগাহ মাঠে সমবেত হয়েছিলেন এবং প্রত্যেকের যে দলগুলো আছে সেই দলগুলো যে তাদের যে মার্কা আছে সেই মার্কা এবং অন্যান্য যে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। এবং এখান থেকে তারা আরেকটি কথা বলেছেন যে গণভোটের পক্ষে তারা হা ক্যাম্পেইনও করেছেন। শাওন, মাজহার, ধন্যবাদ আপনাকে।
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্কুল ভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। শেরপুর সহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছেন বরিশাল, কুড়িগ্রাম সহ কয়েক জেলার প্রাথমিকের শিক্ষকরা। কোথাও কোথাও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষকরা। তিন দফা দাবিতে গেল কয়েকদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতি পালন করেন। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের BCS ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে 1 ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়। ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতিরও। সম্প্রতি মৃদু ও মাঝারি ভূমিকম্পের মাধ্যমে ভূগর্ভ চাপমুক্ত হচ্ছে। যেহেতু ভূতাত্ত্বিক সক্রিয় অঞ্চলে বাংলাদেশ, তাই ঝুঁকি সম্পর্কে জানতে ব্যাপক জরিপ ও গবেষণা দরকার মনে করেন ভূতত্ত্ববিদরা। তবে অতিরঞ্জনের মাধ্যমে ভীতি তৈরি নয়, বরং তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। সম্প্রতি রাজধানী কাঁপিয়ে দেয়া 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। পরে আরও কয়েকটি কম্পন অনুভূত হয় দেশে। সোমবার রাতেও 4.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের পূর্বাঞ্চল, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফলামে। এই পরিস্থিতিতে আতঙ্কিত নাগরিকরা। এরই মধ্যে ভূমিকম্পের নানা দিক নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। বিশেষজ্ঞরা জানান, মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এখনও সক্রিয়, তাই ঝুঁকিতে বাংলাদেশ। দূরের আর্থকোয়েক থেকে আসে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ, সফট সয়েলে কোনো বিল্ডিং যদি থাকে ওই সয়েলের সাথে এটাকে বলি আমরা অনুনাদ হয়ে যায়, ওটা ওই ফ্রিকোয়েন্সিটা মার্জ হয় একটা বড় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কয়েক গুণ বেড়ে যাবে। নিচু এলাকা যেসব জায়গায় ভরাট করে এখন অবকাঠামো তৈরি করা হচ্ছে, এই জায়গাগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন অনেক দূরের কোনো আর্থকুয়েক, যেটা হয়তো 300-400 কিলোমিটার দূরে হলেও এখানে অ্যাম্পলিফিকেশন হতে পারে, অর্থাৎ ঝাঁকুনি বেড়ে যেতে পারে এই সফট সেডিমেন্টের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া না গেলেও জরিপ এবং গবেষণার মাধ্যমে ফাটলের অবস্থান, বিস্তৃতি চিহ্নিত করে ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। আমাদের অংশে ইন্ডিয়ান প্লেটটা বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, তো এখন এই চাপাচাপির ফলে যে এনার্জি তৈরি হয়, এইটা হচ্ছে আর্থকুয়েক সৃষ্টি করে। তো এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে এইগুলো মনিটরিং করতে হবে। ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, বড় ভূমিকম্প হবে বলে আতঙ্কিত হয়ে যান, তাহলে যেমন ভুল। আবার ছোট যখন ভূমিকম্প হয়ে গেল আপনি একেবারেই নিশ্চিন্ত হয়ে যাবেন যে বড় ভূমিকম্প হবে না, সেটাও ভুল। ভূমিকম্প সহনশীল ভবন নকশা এবং চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে অজ্ঞাত অবস্থায় থাকাটাও ক্ষতিকর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।